পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও না পাওয়ার অভিযোগ। সংকটে লাইটার জাহাজে ও কয়লা পরিবহন ব্যাহত, বিদ্যুৎ উৎপাদনে বিঘ্নের শঙ্কা। অনেক পাম্পে ঘুরে ঘুরে আসলাম, সে পুনরায় তেল পাচ্ছি না। 4-5 বছর ধরে এরকম গাড়ি চালাচ্ছি, কিন্তু এরকম দুর্ভোগ কোনোদিন হয়নি। যারা মন্ত্রী আছে তারা বলে যে তেল আছে মজুদ, কোথায় আছে? জনগণ তো হয়রানি। 200-300 গাড়ির নিচে আমাদের সিরিয়াল। আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ জ্বালানি মন্ত্রীর। তেল সরবরাহ সবসময় আছে, এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাস ডুবির ঘটনায় 3য় দিনের অভিযান, অবহেলা আর অনিয়মের কারণেই দুর্ঘটনা। 3000 লেভেল ক্রসিংয়ের অর্ধেকের বেশি অবৈধ, নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুতই ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর। কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষক, মিলবে ভর্তুকি, ঋণ সহ 10 সুবিধা, আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পহেলা বৈশাখ উদ্বোধনের অপেক্ষা, চলছে তথ্য সংগ্রহ। ইসরায়েলের বিভিন্ন শহর ইরানের হামলা, রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইস্পাহান ও খারভে পাল্টা হামলা, হরমুজ খুলতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প। ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য হাহাকার। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। পাম্প কর্তৃপক্ষ বলছে, যোগান পাওয়া মাত্রই তা যানবাহনে সরবরাহ করা হচ্ছে। জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও মন্ত্রীর দাবি, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি বলছেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টি করায় ভোগান্তি বাড়ছে। কোনো পাম্প বন্ধ, আবার সচল কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছে, যোগান পেলেই সরবরাহ করছেন তারা। সবগুলো তেল পাম্প ঘুরে আসলাম, দেখলাম যে কোথাও কোনো তেল নাই, পুনরায় তেল পাচ্ছি না, এভাবেই বসে আছি ভাই। যারা মন্ত্রী আছে তারা বলে যে তেল আছে মজুদ, কোথায় আছে? ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকট বন্দরনগরী চট্টগ্রামেও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। ওরা একটা আশ্বাস দিয়েছে 2টার সময় তেল দিবে, ওই আশায় বসে আছি। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। পিরোজপুরে তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। জেলার 2টি ফিলিং স্টেশনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ, আরেকটিতে মিলছে সীমিত। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। এখানে আসছি 6টায়, এখনো তেল পাই নাই। জানতে পারছি তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। একই চিত্র খুলনায়, কোথাও সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। একগাছা থেকে পুরো খুলনা পর্যন্ত আসছি, কোনো পাম্পে কোনো তেল নাই। 4-5 বছর ধরে এরকম গাড়ি চালাচ্ছি, কিন্তু এরকম দুর্ভোগ কোনোদিন হয়নি। পেট্রোল পাম্পে খোঁজ নিয়ে দেখলাম যে 1,500 লিটার ওদের ডেলি চাহিদা ছিল, 2,000 লিটার আনছে, তারপরও এই লাইন। ডিপো অনুযায়ী ওরা আমরা মনে করেন আজকে ইচ্ছা করলে আমরা 2 গাড়ি আনতে পারি, কিন্তু 2 গাড়ি ওরা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী জানান, সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। এদিকে 30,000 টন পরিশোধিত জ্বালানি তেল ট্যাঙ্কার এমটি গ্র্যান্ড কাউভা বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এমএস আরিফিন, সময় সংবাদ।
এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, চট্টগ্রামে ফেরদৌস লিপি এবং খুলনায় আছেন তানজিব আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, দেখুন, রাজধানীতে যে সকল পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন পর্যাপ্ত তেল সরবরাহ করে আসছিল এখন পর্যন্ত, তাদের মাঝে অন্যতম এই তালুকদার ফিলিং স্টেশন রাজধানীর আসাদ গেটে এটি অবস্থিত। এই পেট্রোল পাম্পটি গতকালকে তেল সরবরাহ করতে পারেন এবং আজকে তারা দুপুর 12:30টার পর যখন তাদের তেলের লরি এসে এই পাম্পে পৌঁছায়, তারপর থেকে তারা তেল সরবরাহ করছেন। এখানকার যেসব বাইকারদের আপনারা দেখতে পাচ্ছেন, তারা লম্বা সময় এখানে অপেক্ষা করে এখন তেল নিচ্ছেন এবং সেটিও তারা আসলে ঠিক ভালো মতন যে পাচ্ছেন তা বলা চলে না, কেননা এখানকার যে পাম্প কর্তৃপক্ষ তারা বলছেন তাদের কাছে সকাল 12:30টার কিছু আগে 12,500 লিটার অকটেন এসেছে এবং সেটি তারা এখন দিচ্ছেন। সেটি শেষ হয়ে গেলে তাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, তারা আজকে আর তারা তেলের ট্রাক পাবেন না এবং সে কারণে যারা আসলে লম্বা লাইনে যারা অপেক্ষা করছেন তাদের কিছুটা সংখ্যা এই জন্য রয়েছে। আমরা দেখেছি এখানকার যারা অপেক্ষারত বাইকার কিংবা যারা প্রাইভেট কার চালক আছেন, তারা যেটি বলছেন যে এই যে অপেক্ষা, সেটি কিন্তু গত ঈদের আগে যে পরিস্থিতি তার থেকে প্রকট এখন, অর্থাৎ লম্বা সময় অপেক্ষা করার পাশাপাশি জ্বালানি তেলের এই সংকট তাদেরকে বেশ ভালো রকম ভোগাচ্ছে এবং অনেকেই বলছেন যদি এইটি আসলে আরও লম্বা সময় যাবৎ অব্যাহত থাকে তাহলে তাদের স্বাভাবিক যে জীবনযাপন এবং স্বাভাবিক যে চলাচল সেটি তাদের ব্যাহত হবে। এবং এইটি শুধুমাত্র এই যে ঢাকায়, রাজধানীতে এমনটি নয়, এবং দেশের বিভিন্ন জায়গায় একই রকম সংকট কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার জ্বালানি তেলের সংকটের পরিস্থিতি। চট্টগ্রামেও তীব্র জ্বালানি সংকট। সকাল থেকে আমরা দেখেছি অধিকাংশ পাম্পগুলো বন্ধ এবং কিছু পাম্পে তেল সরবরাহ করছে, সেখানেও আসলে সীমিত সংখ্যক। এই মুহূর্তে আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি সেই পাম্পে 2টার কিছুক্ষণ আগে তেল সরবরাহ শুরু করেছে এবং পাম্পের গেট খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যানবাহন চালকদের কিন্তু হুড়স্থুল করে ভেতরে ঢোকার একটা প্রবণতা এবং শেষ পর্যন্ত পাম্পের দরজা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং তারপর যখন শৃঙ্খলা ফিরে এসেছে তখন কিন্তু তারা আবার দরজা খুলে এখন সরবরাহ শুরু করেছে। এবং যখন চালক এবং যারা মালিকরা আছেন যানবাহন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে নগরীর বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো আছে তারা কিন্তু সকাল থেকে অন্তত 6-7টা পেট্রোল পাম্পে তারা গিয়েছেন, কোথাও তেল পায়নি। শেষ পর্যন্ত এই পেট্রোল পাম্পে 2টার নাগাদ তেল দেওয়া হবে সেই সংবাদ শুনেই তারা কিন্তু গতকাল বিকেল থেকেই তারা এখানে লাইনে দাঁড়িয়েছে এবং 2টার আর কিছুক্ষণ আগে পেট্রোল পাম্পের যে তেল সরবরাহ সেটা শুরু করেছে পাম্প কর্তৃপক্ষ। এবং আমরা জানতে পেরেছি মূলত ডিপো থেকে তেল আসার পর এই সরবরাহ তারা করছেন এবং তারা বলছেন যে যতটুকু আসলে প্রয়োজন ততটুকুর বাইরে যেন চালক কিংবা মালিকরা যানবাহনে তেল না নেন সেই অনুরোধটা তারা করছেন। এবং এই যে সংকট, এই সংকট কিন্তু আমরা দেখেছি প্রতিটা পাম্প স্টেশনে এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু পাম্পগুলো তারা কেন পর্যাপ্ত তেল সরবরাহ করছেন না এই প্রশ্ন কিন্তু যারা যানবাহন চালক কিংবা মালিকরা আছেন তারা বলছেন। তবে আমরা এখনো পর্যন্ত জেনেছি যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রায় 30,000 টন পরিশোধিত তেলের আরেকটি জাহাজ এসেছে, ফলে সেই তেল সরবরাহ করা গেলে সংকট হয়তো আরও কিছুটা কমবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা খুলনায় চলে যাব তানজিব আহমেদের কাছে, তিনি খুলনার খবর জানাবেন। শুক্রবার বন্ধের দিন হলেও স্বস্তিতে নেই খুলনার যানবাহন চালকরা, অর্থাৎ সকাল থেকেই উপর্যুপুরি ভিড় প্রত্যেকটি ফিলিং স্টেশনে এবং কোনো পাম্পে আসলে তেল নেই, আবার কোনোটিতে আছে। যে সব জায়গায় আছে সেখানেও আসলে নির্দিষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে খুলনার পাওয়ার হাউস মোড়ে রয়েছে, এখানে একই সাথে পাশাপাশি রাস্তার এ পাশে 2টি পেট্রোল পাম্প রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে আসলে দীর্ঘ ভিড়, যানবাহন চালকরা বিশেষ করে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও খুলনা যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই সব জায়গায় কোনোটিতে তেল পাওয়া যাচ্ছে না, এর ফলে কিন্তু যেসব জায়গায় সে যানবাহন চালকদের ফিরে যেতে হচ্ছে। আবার যেসব পাম্পে তেল রয়েছে সেখানে দীর্ঘ সারি যানবাহনের, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার কিন্তু সরকারি ছুটি হওয়ার কারণে খুলনা যে 3টি অয়েল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই
সেই ডিপোগুলো থেকে তেল উত্তোলন বন্ধ ছিল, ফলে বিভিন্ন ফিলিং স্টেশন কার্যত জ্বালানি তেল শূন্য হয়ে পড়ে। এরপরে আছে সকাল থেকে তেল সরবরাহ শুরু হয় এবং ফিলিং স্টেশনগুলোতে আসলে তেল আসতে থাকে। এরপরেই সকালে থেকে আমরা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সেখানে যানবাহনে যেমন দীর্ঘ লাইন, তেমনি যারা গ্রাহক রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই যে লাইন সেটি সামলাতেও কিন্তু পাম্প কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। একই সাথে তারা বলছেন এই যে সংকট, সেই সংকট আসলে কেন সেটি খতিয়ে দেখার পাশাপাশি তারা চাহিদা অনুযায়ী তেল না পাওয়াতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। অর্থাৎ যারা বলছেন বিভিন্ন প্রয়োজনে তাদেরকে দূর দূরান্তে যেতে হচ্ছে, তবে নির্দিষ্ট টাকার তেল দেওয়াতে তাদের মধ্যে আবারও আসলে অন্য ফিলিং স্টেশনে তেল নিতে হচ্ছে। তবে সেক্ষেত্রে কোনো ফিলিং স্টেশনে তেল না পাওয়া গেলে এক ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে যানবাহন চালকদের এবং আমাদের পেট্রোল পাম্পগুলোর কর্তৃপক্ষ জানিয়েছেন তারা যে ধরনের চাহিদা দিচ্ছেন তার তুলনায় কম তেল পাওয়াতে আসলে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তো খুলনায় জ্বালানি তেল সরবরাহ এবং যানবাহন চালকদের যে পরিস্থিতি আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা, চট্টগ্রাম এবং ঢাকার আসাদ গেট থেকে। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চরম সংকটে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ব্যবস্থা বেশি সমস্যায় পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত কয়লা পরিবহন করা লাইটার জাহাজগুলো। প্রতিদিন 3 লাখ লিটার চাহিদার বিপরীতে মিলছে 1 লাখ লিটারেরও কম জ্বালানি। কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে বর্তমানে সচল কয়লা ভিত্তিক 6টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাতার বাড়ি ছাড়া বাকি 5টি কেন্দ্রে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা সরবরাহ করা হয়। মাসে যার পরিমাণ অন্তত 8.5 লাখ মেট্রিক টন। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এসব কয়লা নৌপথে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাতে 400 থেকে 420টি লাইটার জাহাজের প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে ডিজেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ অনেকটা দুরূহ হয়ে পড়েছে। কয়লা যখন পরিবহনে ব্যাহত হবে তখন বিদ্যুৎ উৎপাদনও কিন্তু ব্যাহত হবে। তো বিদ্যুৎ উৎপাদন যখন ব্যাহত হবে তখন অটোমেটিকলি লোডশেডিং একটা আমরা পড়ব বলে আমার মনে হচ্ছে। মূলত বিশাল আয়তনের কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান জেটিতে বার্থিংয়ের সুযোগ থাকে না, সেসব মাদার ভেসেল বন্দরের নৌসীমা অর্থাৎ মহেশখালী এবং কুতুবদিয়ায় অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লাইটারের জাহাজ রয়েছে 1200-র কাছাকাছি। বাংলাদেশের পুরো নৌপথে শুধুমাত্র চট্টগ্রাম, ঢাকা এবং মোংলায় ফ্লোটিং জেটির মাধ্যমে লাইটারের জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রতিদিনই অন্তত 3 থেকে 4 লাখ লিটার জ্বালানি প্রয়োজন। পদ্মা মেঘনা যমুনার ডিলাররা আমাদেরকে বলতেছে ওরা পদ্মা মেঘনা যমুনা থেকে তেল পাচ্ছে না, বিদায় আপনাদেরকে আমরা তেল দিতে পারতেছি না। প্রতিদিন মনে করেন ওয়াটার সেলে যদি আপনার 100 জাত বরাদ্দ হয় 4 লাখ লিটার লাগে, হয়তো সেখানে আপনি 20,000 30,000 পাচ্ছেন। সেটা দিয়ে লোড করে আসে, বসে থাকে 3 দিন 4 দিন। জ্বালানি সংকটের কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেলের কাছে পৌঁছাতে না পারলে পণ্য লোড আনলোডে ধীরগতির আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিপিসিকে। বিপিসি কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি যাতে লাইটার জাহাজগুলো তাদের যদি কোনো জ্বালানি সংকট থাকে সেটা যেন তাদের চাহিদা অনুযায়ী দ্রুততম সময় তাদেরকে প্রোভাইড করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 96টি জাহাজের অবস্থান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চিরবিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা, আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া আবরার। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরে মুফতি আব্দুল মমিনের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মমিন। কুমিল্লার বড়িকচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়।
ওখানেই মারা গেছে। আসর নামাজ পড়ে যখন বের হবে তখনই গাড়িটা মানে উঠার সাথে আর এদিক থেকে এসে স্টালিন ধাক্কা দিয়েছে। ভাগ্নি সহ ভাগনা সহ আমার 4 জন পরিবারকে হারাইছি। আমরা এর ক্ষতিপূরণ দাবি করি আর হোটেল মিয়ামি এবং স্টার লাইনকে বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। স্বজনরা জানান সংঘর্ষের পর বাসটি মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। চিকিৎসা শেষে নানার বাড়িতে নিয়ে আসা হয় তাকে। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। গাড়ি নিয়ে যাওয়ার সময় মেন রাস্তাটার সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আহত হয় এবং যারা নিহত হয়, নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয়দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি শুরু করে। স্পিড বোট নিয়ে পদ্মা নদীতে ঘুরছেন ডুবুরিরা। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। নদী পাড়েও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নেভি এবং ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার কাজ এখন পর্যন্ত চলছে এবং আমরা যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, আমরা সাধারণত উপরে নিচে থাকার কথা না, আমরা উপরে সার্চ করে দেখতেছি এবং 2টা টিম হয়ে আমরা ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি আর একটা আশেপাশে এলাকায় স্পিডবোট দিয়ে আমরা সার্চ করতেছি। এখন পর্যন্ত কোনো লাশ পাই নাই। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের এই বাস দুর্ঘটনার 45 ঘন্টা পার হয়ে গেছে। এখন এখানে কি নদীতে কোনো মরদেহ এখন পর্যন্ত আছে বা কি মরদেহ নেই, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরাও যেমনটি দেখছি সকাল থেকেই এই 3 নম্বর ফেরিঘাটেই আমরা অবস্থান করছি। এখানে কিন্তু কোনো স্বজন এসে যে দাবি করবে যে তার কোনো স্বজন এখানে নদীতে ডুবে আছে, এমন কাউকে আমরা কিন্তু দেখতে পাইনি। বা প্রশাসনের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও নিশ্চিত করে তারা বলতে পারেনি যে ঠিক কত সংখ্যক লোক এখনো পর্যন্ত এখানে নিখোঁজ আছে বা নিখোঁজ নেই, এই ধরনের কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে একটি বিষয়, বালিয়াকান্দি উপজেলার একজন নারী তিনি দাবি করেছেন যে তার ভাই ইটভাটা শ্রমিক রিপন, সে হয়তোবা এই সৌহার্দ্য পরিবহনে ঢাকায় যাচ্ছিল, সে যদি নিখোঁজ থেকে থাকতে পারে, এই একটি বিষয় রয়েছে এখানে। এই বিষয়টি নিয়েই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিআইডব্লিউটি এর ডুবুরি ইউনিট এখানে কাজ করেছে। আমরা দেখেছি সকাল থেকেই এই সংস্থাগুলোর সদস্যরা সকাল 8:15 থেকে এখানে আসে। তারা প্রথমে স্পিডবোট নিয়ে নদীতে তারা টহল দেয়, নদীতে অভিযান পরিচালনা করে যে কোনো মরদেহ ভাসছে কিনা। পরবর্তীতে বেলা 11:15টার দিকে তারা ডুবুরি দলের সদস্যরা নদীতে নামে। তারা 1 ঘন্টা কাজ করার পর 1:15টার দিকে তারা ডাঙ্গায় উঠে আসে, অর্থাৎ নদীতে কোনো মরদেহ তারা পায়নি। এই মুহূর্তে কিন্তু ঠিক অভিযান বিরতি চলছে। তো দেখার বিষয় যে বিকেলে আবার অভিযান শুরু হবে, তখন মরদেহ পাওয়া যায় কিনা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম দৌলতদিয়া ফেরিঘাট থেকে। একগুচ্ছ অবহেলা, দায়িত্বহীনতা আর নিয়ম ভাঙার নির্মম প্রতিচ্ছবি হয়ে থাকবে দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনা। প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও মানা হয়নি কোনো নিয়ম। তাহলে প্রশ্ন, এত অপমৃত্যুর দায় কার? তদন্ত কমিটি কি সত্যি প্রকৃত কারণ উদ্ঘাটন করবে নাকি মিলিয়ে যাবে কাগজের স্তূপে? দৌলতদিয়া ফেরিঘাট ঘুরে নুরুল আলম নয়নের তোলা ছবিতে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। 25 মার্চ বিকেলের শেষ আলোয় সৌহার্দ্য পরিবহনের অধিকাংশ যাত্রীর জীবন প্রদীপ নিভে যাবে, কে ভেবেছিল? কিন্তু হাই, অনিয়মের বেড়াজালে শেষোত্তক পৃথিবী ছাড়তে হলো তাদের। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা। এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে হতভাগ্য যাত্রীদের নিথর দেহ।
এ দুর্ঘটনায় স্পষ্ট নিয়ম ভাঙার একাধিক চিত্র। ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় বাসটিতেও তখন যাত্রী ছিল, অথচ ফেরিতে যানবাহন ওঠানোর প্রোটোকল অনুযায়ী ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী নামিয়ে দেওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, ফেরিতে ওঠার আগে লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশনাও মানা হয় না। ঘাটেও ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী, ছিল না কোনো শক্ত গার্ডরেল বা জরুরি স্টপার। 2 সপ্তাহ আগে ওই পাশে একটা তেলের ট্রাক পড়ে গিয়েছে। আমরা যেখানে নামা হয় গাড়িগুলা, সেখানে বড় বড় গর্ত থাকে। 2019 সালে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় 1351 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, অথচ 7 বছর পরও তার কোনো কাজ দৃশ্যমান হতে দেখা যায়নি। এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে এই যে সড়কটি সেটি বন্ধ থাকলেও এই সড়ক ধরেই কিন্তু সোজা পথে চলে গিয়েছিল বাসটি, এবং যাত্রী ওঠানামার জন্য যে নিরাপত্তা রাখার কথা হয়েছিল সেটি বিআইডব্লিউর পক্ষ থেকে কোনো কিছুই মানা হয়নি। অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2019 অনুযায়ী যাত্রী নিরাপত্তা নিশ্চিতে বিআইডব্লিউটিএ বাধ্য। অ্যাপ্রোচ রোডের ত্রুটি, তদারকির অভাব এবং অব্যবস্থাপনার এই মর্মান্তিক পরিস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ। ফেরি লোড হয়ে গেছে, গাড়িগুলো 2টা গাড়ি বেশি ছিল, আপনার সোয়ার তো আর লালন। তখন এই গাড়িগুলো আবার এই কর্তৃপক্ষ তারা বলছে যে আপনারা সাইড করে রাখেন, পরবর্তী ফেরি আসলে আপনারা উঠে যান। তো গাড়ি আর কি আলোট হতে পারে নাই। দুর্ঘটনার পর 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে প্রশ্ন থেকেই যায়, এই কমিটি কি সত্যি দায় নির্ধারণ করবে, নাকি তদন্ত প্রতিবেদনও চাপা পড়বে বরাবরের মতো? স্বজন হারানো দুর্ভাগাদের একটাই চাওয়া, দায়রা যাতে সাজার আওতায় আসে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, দৌলতদিয়া, রাজবাড়ী। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1500-এরও বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে এসব ক্রসিং। অবৈধ এসব ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা, ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। রেলের লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহী 2 পর্বের বিশেষ প্রতিবেদনে আজ দেখবেন প্রথম পর্ব। সড়কের মাঝখানে এ যেন মৃত্যুফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-এরও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় এরা আটকে বললেই ট্রেন তো আসলো, তখন তো আর বাইরের কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিং এর প্রতিটি মৃত্যুফাঁদ। ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে খারাপ, থামো থামো থামো, এইভাবে থামায়। সতর্ক আমরা না করি, নগদ অ্যাক্সিডেন্ট হবো। নিজ নিজ দায়িত্ব পার করে গাড়ি, এরপরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত। কারণ ঝুঁকি নিয়ে চলা মানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষকে বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিং এর 80%ই ঝুঁকিপূর্ণ, আর 40%ই নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড, ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দুপুরের সময় আরও থাকছে। ঈদের পর এখনও জমেনি রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 120 টাকা পর্যন্ত। পরিবহন ব্যয় বাড়ার প্রভাব, দাবি বিক্রেতাদের। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা।
যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি ঋণ, ন্যায্য মূল্যে উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন, খাদ্যে স্বনির্ভর করার পাশাপাশি খুলে দেবে রপ্তানির পথ। ফরাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা, রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু কিছু লোকেরা মেম্বার দেয়, সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না, আজ পর্যন্ত আমরা দেখি নাই। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। এইবার যদি পাই আবার বিএনপি সরকার আইলো পাইলাম। সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় আসবে দেশের 1,65,00,000 কৃষক। প্রাথমিকভাবে কৃষক কার্ড বিতরণে ব্যয় ধরা হয়েছে 4 বছরে 681 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্ম সংগ্রহের কাজ চলছে। কৃষকের আয়, জমির মালিকানা ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে 5 শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে তাদের। ছোট কৃষক। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা। কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি এবং তাতে করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। দেশের কৃষি খাতে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলিয়ে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। স্বৈরাচার সরকারের রোষানলের কারণে দীর্ঘদিন আর্তমানবতার কাজ করতে পারেনি আমরা পিএনপি পরিবার। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুবন। যেখানে মানুষ খুব খারাপ অবস্থায় থাকে, তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমাদের প্রধানমন্ত্রী, মানবিক নেতা জনাব তারেক রহমান এই সংগঠনটি তৈরি করেছে। পলাতক স্বৈরাচার সরকারের রোষানলে কাজ করতে পারেনি জনাব তারেক রহমান। উনি কিন্তু দীর্ঘ সময় বিদেশে থাকলেও আমাদের ওখান থেকে নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলেও সংসদে থেকেই সরকারি দলের বিরোধিতা করবে জামায়াত ইসলামী। সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা IFES এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। জানান, ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়নে সব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। এরপরও তা বাস্তবায়ন না হলে লজ্জায় পড়বে জাতি। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে এই সংসদটা পূর্বের সংসদ থেকে ভিন্ন, কারণ এই সংসদটা জুলাই আন্দোলনের পরে গঠিত একটি সংসদ। সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে পলাতক শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশেই রাজধানীর পল্লবীতে খুন হন যুবদল নেতা গোলাম কিবরিয়া। নেপথ্যে রয়েছে রাজনৈতিক কোন্দল আর আধিপত্যের দ্বন্দ্ব। ঘটনার 3 মাসেরও বেশি সময় পর 2 শুটারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। তবে এখনও ধরা ছোঁয়ার বাইরে মূল হোতা। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করলেও পলাতক ছিল মূল হত্যাকারী। পরে গোপন তথ্যের ভিত্তিতে মূল হত্যাকারী রাশেদ ওরফে লোপন ও জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে র্যাব 4-এর সদস্যরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হয় এ হত্যাকাণ্ড।
কিবরিয়া বেশ ভালো একজন উঠতি বিএনপির নেতা ছিলেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। র্যাব বলছে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। যে আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং মশি এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। নিহত কিবরিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বুকপোড়া সুজন। বাইরে হত্যাকারীদের জন্য অপেক্ষায় ছিল চক্রের আরেক সদস্য ভাগিনা মাসুম। তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতরা একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলায় জড়িত পেশাদার শুটার বলে জানিয়েছে র্যাব। গোলাম কিবরিয়াকে নজরদারি করা। তুষার আহমেদ ইবন, সময় সংবাদ, ঢাকা। আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে খুলনায়। গত 2 মাসে মহানগরীতে 8টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অর্ধশতাধিক। আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। যদিও পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, রাজনৈতিক কোন্দলে ঘটছে এমন নৃশংসতা। গোয়েন্দা সংস্থা তথ্য মতে মহানগরীতে 6 থেকে 7টি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। বেশিরভাগ হত্যাকাণ্ডে জড়িত এসব গ্রুপের অস্ত্রধারীরা। বিশ্লেষকরা বলছেন সন্ত্রাসীদের দমনে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন। সন্ত্রাসী সংগঠনগুলো বিভিন্নভাবে একত্রিত হবার চেষ্টা করছে খুলনাতে। এই সন্ত্রাসী বাহিনীগুলো কিভাবে এখন পদচারণা করছে, কেন তাদের বিস্তার ঘটছে, এটি আমাদের খতিয়ে দেখবার বিষয় রয়েছে। হরে ধরে আইন প্রণয়ন করলে হবে না, সময় উপযোগী আইন প্রয়োগ এবং প্রণয়ন এবং সেটার কঠোর প্রয়োগ, এটাকে নিশ্চিত করা প্রয়োজন। পুলিশের দাবি অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছেন তারা। তবে জামিনে বেরিয়ে আসামিরা আবারও জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। আইনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো ফলো করে আমরা অপরাধগুলো নিবারণের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের কিন্তু অভিযান চলমান আছে, আর এখন ইন্টেলিজেন্স বেস পুলিশিং আমরা করতেছি। গত 2 মাসে 8টি হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় আসামি অন্তত 30 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। খাগড়াছড়ির দীঘিনালায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 35টির বেশি দোকান। বৃহস্পতিবার মধ্যরাতে বাজারের একটি গলিতে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে গেছে অন্তত 35টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। দুপুরের সময় আরও থাকছে। এশিয়া কাপ আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ব্যাংককে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। টানা ছুটিতে আনন্দ যেন শেষ হচ্ছে না পর্যটকদের। বিনোদন কেন্দ্রগুলোতে এখনও দর্শনার্থীর ঢল। পাহাড় থেকে সমুদ্রে সব জায়গায় পর্যটক সমাগম। তবে পর্যটকদের অসচেতনতায় ঘটছে নানা দুর্ঘটনাও। ঈদ শেষ হলেও রয়ে গেছে আনন্দের রেশ। পরিবার বন্ধুদের নিয়ে এখনও মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। টানা ছুটির সুযোগে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। সাগরের উত্তাল ঢেউ আর বিস্তীর্ণ বালিয়াড়িতে চলছে আনন্দ উল্লাস। ঘুরতে আসলাম, বালু নিয়ে খেলতেছি, এটা একটা পিরামিড বানিয়েছি বালুর, আনন্দ করতেছি বন্ধু বান্ধব মিলে। বারবার নামতেছি আবার উঠতেছি, এখন শরীর ক্লান্ত হয়ে পড়ছে, এই জন্য আমরা রেস্ট করতেছি আর কি, বালু নিয়ে দুষ্টামি করতেছি। তবে সতর্কতার সংকেত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পর্যটকরা নেমে যাচ্ছেন সমুদ্র স্নানে। অভিভাবকদের অসতর্কতায় সৈকতে হারিয়ে যাচ্ছে শিশুরাও। গত 7 দিনে প্রায় অর্ধশত হারানো শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হকার এবং পাবলিক অবচেতনা যে কাজগুলো করতেছে, যে যার মতো পলিথিন বোতল এগুলো ফেলে দিচ্ছে, এগুলো অবশ্যই পরিবেশের জন্য হুমকি। আমরা অল্প সংখ্যক যে লাইফগার্ডগুলো আছে তারা কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু মাইকিং এর মাধ্যমে হুইসেল দিয়ে আমরা সরাসরি পানিতে নামে কিন্তু তাদেরকে সতর্ক করছি। তারা কিন্তু তাদের নিজের জীবনের নিরাপত্তাটা কিন্তু তারা বুঝতে না পারার কারণে হচ্ছে এই দুর্ঘটনাগুলি ঘটছে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে এখনও পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটন মৌসুমের শেষ পর্যায়ে বহু পর্যটক আসায় খুশি ব্যবসায়ীরাও। আমরা ঘোরাফেরা করতেছি, 2 দিন যাবত আসছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমি মনে করি পূরণ হয়েছে। নীল জলরাশিতে নৌকায় করে হ্রদ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ।
ঈদের পর চড়া রাজধানীর বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ঊর্ধ্বমুখী মাছ বাজারও। ব্যয়ের চাপে ক্রেতার নাভিশ্বাস উঠলেও বিক্রেতা বলছেন জ্বালানি সংকটে পরিবহন খরচ বৃদ্ধির মাসুল গুনতে হচ্ছে তাদের। বেশ ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ঈদের লম্বা ছুটির পর নগর জীবন ব্যস্ত হতে শুরু করলেও এখনো বাড়েনি ক্রেতা সমাগম। দোকানও বন্ধ, মালের দামও বেশি, তরিতরকারির দামও বেশি, অনেকটাই বেশি, নিয়ন্ত্রণের বাইরে আর কি। ঈদের পরে তো বেচা কিনা একবারই নাই। যদি মাল কিনে 20 কেজি 5 কেজি বেচা যায় 15 কেজি। তবে এই ঢিলেঢালা বাজারেই বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা, যা চাপে ফেলেছে ক্রেতাদের। বাজারে লোক কম কিন্তু জিনিসের দাম বেশি। ঈদের তো বন্ধ না, এই কারণে 2 টাকা বাড়ছে কেজিতে। এই বাজার থাকবো না, তো দাম কমতাছে, আগের দামে আয়া পড়বো। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে সবজির বাজার থেকে মুরগির দোকানে যেতেই দাম বৃদ্ধির আঁচ যেন বেড়ে গেল আরও খানিকটা। কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী, ব্রয়লার, দেশি মুরগির দাম। তেলের কারণে অনেক গাড়ি আপনি 10,000 টাকা টিপ 30,000 টাকা রাজি হয় না আসাল্লাহ। এই টাকাটা কিন্তু আপনি মুরগির গায়ে উপরে উঠে। সবজির দামটা মোটামুটি থাকলেও মাংসের দাম কিন্তু অনেক চড়া। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জানান জ্বালানির সরবরাহ সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাপ পড়েছে ভোক্তার কাঁধে। চিংড়ি মাছ হলো 800-1000 টাকা কেজি। ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বেশি মনে হচ্ছে। দাম হচ্ছে যে এখন বর্তমানে মাছ আসতেছে না, আসলে আপনি দাম কমিয়ে দেব। বাজার ঘুরে দেখা গেল সবজি মুরগির দাম বৃদ্ধির পাশে মাছ বাজারও রয়েছে। সাতক্ষীরায় 1 বছরে সূর্যমুখীর চাষ বেড়ে হয়েছে দ্বিগুণ। একই গাছ থেকে তেল ও জ্বালানি পাওয়ায় এই ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষ আরও বাড়াতে বিনামূল্যে সার, কীটনাশক বিতরণের দাবি তাদের। চাষাবাদ বাড়াতে চাষিদের পাশে থাকবে আশ্বাস কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। সূর্যমুখীর হলুদ ফুলে ভরে গেছে মাঠ, অনেকেই আসছেন এই সৌন্দর্য উপভোগে। সাতক্ষীরার 7 উপজেলাতেই কমবেশি সূর্যমুখী চাষ হয়েছে। বিশেষ করে লবণাক্ত এলাকা হিসেবে পরিচিত শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জে চাষ হয়েছে তুলনামূলক বেশি। কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষাবাদ আরও বাড়াতে সরকার থেকে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়ার দাবি তাদের। আমরা সূর্যমুখী চাষ করেছি, এখন এখানে সবাই ছবি তুলতে আসে। আমাদের চাষিদের অনেক অল্প খরচে ভালো ফসল পাচ্ছি। এত সুন্দর ফসল আর এত সুন্দর লাভ হয় আমরা আগে জানতাম না। কৃষি বিভাগে আমাদের যে সারটার দেয়, সেটা যদি আমাদের একটু দেয় তাহলে আমরা এই চাষে আরো অনেক উন্নতি আগুয়ে উঠতে পারবো। এই তেল ফসলের চাষ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। এই লবণাক্ত এরিয়ায় যদি আমরা যথাসময় এটা বপন করতে পারি তাহলে এই তেল ফসল এখানে একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে বলে আমি মনে করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত বছর জেলায় সূর্যমুখী চাষ হয়েছিল 107 হেক্টর জমিতে, এবার হয়েছে 228 হেক্টরে। সময় সংবাদ, সাতক্ষীরা। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইরানের সরকারের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ট্রাম্প আরও দাবি করেন যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে তেহরান। ইরান খুব দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এর মধ্যে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের ইস্পাহান ও খারব অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব থেকে শুরু করে কাফর কাশেম, হাইফা, গানি, তিকভা সহ বিভিন্ন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের আঘাতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে তেহরান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরাকের আনবার প্রদেশের হাব্বানিয়া সামরিক ঘাঁটিতে হামলায় সেনা সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইরানের ইস্পাহানের একটি অপটিক্স ইন্ডাস্ট্রিজের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে খার্ভ অঞ্চলেও। আইআরজিসির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্ব ও সহযোগিতার উৎকৃষ্ট উদাহরণ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
হয়নি। পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর, এশিয়া কাপ আর্চারিতে বাজিমাত বাংলাদেশের। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবলে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ভিয়েতনামের বিপক্ষে সুবিধা করতে না পারলেও আর্চারিতে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হিমওয়াচার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড টিমের সঙ্গে পেরে উঠেনি তারা। ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে 231-225 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এবার এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ থেকে 10 জন আর্চার অংশ নেন। রিকার্ভ পুরুষ এবং কম্পাউন্ড নারী দল সদস্য অবশ্য সাফল্য নিতে পারেনি। স্বর্ণজয়ী কম্পাউন্ড পুরুষ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিজেদের পারফরমেন্সে উচ্ছ্বসিত আর্চাররাও। সুক্রিয়া যে আমি পদক পেয়েছি এবং সবথেকে ভালো বিষয় যে প্র্যাকটিসটা ভালো হয়েছিল। বিশেষ করে বিকেএসপিতে প্র্যাকটিস করেছি আমি। বিকেএসপিতে প্র্যাকটিসটা ভালো হয়েছিল এবং শিল্ডিও ছিল কয়েকদিন খেলার আগ দিয়ে। তো দুটা মিলে যে সমন্বয় ছিল সেটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। স্বর্ণপদক অর্জনের অনুভূতিটা আসলে অসাধারণ। আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করা এবং দেশের পতাকা সব দেশের সামনে তুলে ধরা এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা আছে সবার মাঝে বাজিয়ে তোলা। Very happy, excited about. It was a great job from the first moment, from the first arrow. They take the lead against Vietnam and don't give any millimeter space for the opponent until the end, until the last shot. Very good team bonding, very good teamwork, and very happy about that achievement. দেশের ক্রিকেটের খবর, 3 ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। প্রথম দিনে মেহেদী হাসান মিরাজ ও পিএসএলে থাকা ক্রিকেটাররা ছাড়া যোগ দিয়েছেন বাকিরা। হেড কোচ ফিল সিমন্স এবং ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ছিলেন অনুশীলনের দায়িত্বে। শুরুতে টি-20 দলের ক্রিকেটাররা অংশ নেন রানিং সেশনে। পর্যায়ক্রমে ওয়ানডে ও টেস্ট দলের ক্রিকেটাররাও করেন রানিং। লিটন দাস ক্যাম্পে যোগ দেন কিছুটা দেরিতে। মুশফিক, তাসকিন, সাদমান, শান্তরা সকাল 9টা থেকে অংশ নেন এই সেশনে। আগামী 4 এপ্রিল থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। মোস্তাফিজ, রিশাদ, ইমনরা পিএসএলে থাকায় তারা মিস করছেন এই বিশেষ ক্যাম্প। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় গ্রাহকের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের অভিযান। অবহেলা আর অনিয়মের কারণে এই দুর্ঘটনা। এই ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।